তো চলো এখন আমরা পাস্ট ইনডিফিনিট দেখে নেই। আমার বাবা গতকাল ঢাকা গিয়েছেন। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমার বাবা, কারণ যাওয়ার কাজটা উনিই করছেন। গিয়েছেন হচ্ছে প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখানে ঢাকাটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট যেটা অ্যাডভার্ব অফ প্লেস, গতকালটাও অ্যাডজাঙ্ক্ট যেটা অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এই দুইটাই এর আন্ডারে পড়ছে। আর এর আন্ডারে যে সিকোয়েন্সটা মেইনটেইন করে সেটা হচ্ছে এমপিটি, অর্থাৎ প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। তো আমরা প্রথমেই অবশ্য সাবজেক্ট লিখবো, তারপর প্রেডিকেটর লিখবো, তারপর অ্যাডজাঙ্ক্ট পার্টগুলা, প্রথমে প্লেস লিখবো, তারপরে টাইম লিখবো। বাই দ্য ওয়ে, প্রেডিকেটর লেখার আগে আমাদের দুইটা বিষয় আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে এটার মুড কি আর এটার টেন্স কি। আচ্ছা, মুডের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে গিয়েছেন, যাওয়ার কাজটা কে করছে? আমার বাবা, তাহলে এটা অ্যাক্টিভ মুড। আচ্ছা, এখানে টেন্সটা আইডেন্টিফাই করি, গিয়েছেন মানে অতীতে, অর্থাৎ এটা পাস্ট। আর এখানে দেখো যেহেতু গতকাল টাইম মার্কার আছে, তাহলে এটা কোনোভাবেই পারফেক্ট হওয়া সম্ভব না, তাহলে ফলাফল হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, চলো এখন আমরা এর ট্রান্সলেশনটা দেখে নেই। আমার বাবা এর ইংলিশ হচ্ছে মাই ফাদার। এরপরে আমরা প্রেডিকেটর লিখবো। প্রেডিকেটর লেখার আগে আমরা খেয়াল করবো এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। আচ্ছা, এটা পাস্ট ইনডিফিনিট। এটা যেহেতু ইনডিফিনিট তাহলে এর কোনো অক্সিলারি ভার্ব নাই। এটা যেহেতু অ্যাক্টিভ স্ট্রাকচার, এর কোনো স্পেশাল মার্কার নাই, তাহলে এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকবে না। এরপরে আমরা আসি লেক্সিক্যাল ভার্ব। লেক্সিক্যাল ভার্বটা কি বলছিলাম? সেম ফর্ম হবে, অর্থাৎ এটা যেহেতু পাস্ট তাহলে পাস্ট ফর্ম হবে। মাই ফাদার ওয়েন্ট টু, কোথায়? ঢাকা। অ্যাডভার্ব অফ প্লেস, এরপরে অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে। এটা মনে হয় রিদিকা পালের বাবা ছিল, এই জন্য ইয়েস্টারডে ঢাকা গিয়েছিল। নেক্সট এক্সাম্পল, ম্যাচটি বাংলাদেশ জিতেছে, জিতেছিল। আচ্ছা, তো এখানে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ম্যাচটি। আচ্ছা, জিতেছিল এটা প্রেডিকেটর, আর কে জিতেছিল? বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের বাই প্লাস এজেন্ট। তোমরা অবশ্যই বেসিক সেন্টেন্স প্যাটার্নে এই স্ট্রাকচারটা দেখছো, মানে এই ভার্বের কাজটা যে করে। আচ্ছা, এখানে এই সেন্টেন্সের গ্রামেটিক্যাল সাবজেক্ট হচ্ছে ম্যাচটি। এখন দেখো, আমরা প্রথমে অবশ্যই সাবজেক্ট লিখবো, তারপর প্রেডিকেটর লিখবো, তারপরে বাই প্লাস এজেন্ট, অর্থাৎ যে কাজটা করছে, যার কর্তৃক কাজটা করা হয়েছে সেটা লিখবো। এটা আমাদের অ্যাডজাঙ্ক্ট পার্ট। এখন দেখো, জিতেছিল এর ইংলিশ লেখার আগে অবশ্যই আমাদের মুড এবং টেন্স আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি মুডের কথা চিন্তা করি তাহলে ম্যাচটা নিজে নিজেরে জিতেনি, অর্থাৎ এটা প্যাসিভ। প্যাসিভ। এটা যদি আমরা টেন্সের কথা চিন্তা করি, জিতেছিল মানে আগে জিতেছে, তাহলে পাস্ট। এটা কি কন্টিনিউয়াস? না, কন্টিনিউয়াস না, তাহলে অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না। আচ্ছা, এটা কি পারফেক্ট? না, পারফেক্ট নয়, কারণ কোনো টাইম বাচক অংশ নাই, অথবা দুইটা কাজের তুলনা না। অতীতের একটা কাজের আগে যে এই কাজটা হয়েছে এরকম কোনো সুনির্দিষ্ট ডিরেকশন নেই। আচ্ছা, তাহলে অবশ্যই এটা ইনডিফিনিট। তাহলে আমরা ফলাফল পাইলাম যে এটা প্যাসিভ হবে আর টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো চলো এখন আমরা এসপিসি আকারে শুধু সাজিয়ে দিলেই হবে। ম্যাচটি এর ইংলিশ হচ্ছে দা ম্যাচ। আচ্ছা,
জিতেছিল, এটা ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট মার্কার, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা আসি প্যাসিভ, তাহলে প্যাসিভ মার্কার বি, সেই বিটা বসবে। এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে এই বিটা ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে। ম্যাচটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটা ওয়াজ হয়ে গেল, দ্য ম্যাচ ওয়াজ। এরপরে আসবে উইন নামক লেক্সিক্যাল ভার্ব। এই উইন নামক লেক্সিক্যাল ভার্ব কি হবে? এটা যেহেতু প্যাসিভ টেন্সার, তাহলে এটা ভি3 হয়ে যাবে, অর্থাৎ ওন হয়ে যাবে, দ্য ম্যাচ ওয়াজ ওন। এরপরে আমরা এজেন্ট বা অ্যাডজাঙ্ক্ট পার্ট লিখব, কার দ্বারা? বাই বাংলাদেশ। আই হোপ তুমি এই টাক্সারটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো আমরা এর পরবর্তী এক্সাম্পল গুলা খেয়াল করি। আমি তোমাকে আগামীকাল ডাকবো। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি, ডাকবো হচ্ছে প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট। এরপর দেখো তোমাকে একটা প্রোনাউন, সুতরাং কমপ্লিমেন্ট। দেখো এখানে আমি এবং তোমাকে পরস্পর আলাদা, সুতরাং এটা ডিরেক্ট অবজেক্ট। আগামীকাল, এটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা টাক্সার হবে এসপিসিএ অনুসারে, প্রথমে বসবে সাবজেক্ট অর্থাৎ আমির ইংরেজি, তারপর বসবে ডাকবের ইংরেজি, তারপর বসবে তোমাকের ইংরেজি, কারণ সির পজিশন আগে, তারপরে ফাইনালি বসবে এর ইংরেজি। আচ্ছা, এখন আমাদের সব মোট এই কয়টা কাজ ঠিকই আছে। আমি তোমাকে আগামীকাল, এইটুকু টাক্সার লেখার জন্য আমাদের স্পেশাল কিছু জানতে হবে না, কিন্তু ডাকবকে ঠিক করতে গেলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মুড কি হবে, অর্থাৎ ভয়েস কি হবে, আর একটা হচ্ছে এটা টেন্স কি হবে। তো চলো প্রথমে আমরা মুড আইডেন্টিফাই করি। এ ভালো মুডে আছে নাকি খারাপ মুডে আছে, সেই মুড নয়, কিন্তু এখানে সাবজেক্টের সাথে এর কি ধরনের রিলেশনশিপ, সেইটাকে আমরা মুড বলতেছি। তাহলে ডাকার কাজটা আমি নিজেই করব, তাহলে এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ মোডে আছে। আচ্ছা, এরপর টেন্স আইডেন্টিফাই করি। ডাকবো, এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? ফিউচারে হবে, তার মানে ফিউচার। আচ্ছা, এটা কি ডাকার কাজ কন্টিনিউ থাকবে? না, কন্টিনিউ থাকবে না, তাহলে কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস না হলে কোনোভাবেই পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। এখন আসি, এটা কি পারফেক্ট হবে? তাহলে ফিউচার পারফেক্ট হতে গেলে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হতে হবে, অথবা অন্য একটা কাজের আগে হতে হবে। তাই এটা নির্দিষ্ট সময়ের মধ্যেও শেষ হবে না, অন্য একটা কাজের আগেও হবে না, সুতরাং এটাকে আমরা বলতেছি ফিউচার ইনডিফিনিট। যেহেতু কন্টিনিউয়াস না, পারফেক্ট না, পারফেক্ট কন্টিনিউয়াস না, তাহলে অবশ্যই ইনডিফিনিট। তাহলে চলো আমরা এখন এর ইংরেজিটা লিখি। প্রথমে আমরা সাবজেক্টের ইংলিশ আই লিখলাম, অলওয়েজ ক্যাপিটালাইজেশন, আই যেখানেই বসুক, আমি অথবা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে। আচ্ছা, এরপরে প্রেডিকেটর ডাকবো। ডাকবার আগে আমরা দেখি এটা ফিউচার, তাহলে ফিউচার মার্কার শ্যাল বা উইল, এর পরে সাধারণত শ্যাল বসে, তবে স্পেশাল ক্ষেত্রে ফোকাস করা অর্থে উইল বসতে পারে। তাহলে আমরা ফিউচার মার্কার শ্যাল বসালাম। এরপরে দেখি এটা ইনডিফিনিট, ইনডিফিনিট মার্কার কোনো কিছু নাই। এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মার্কার কোনো কিছু নাই। এরপরে আমাদের আসবে লেক্সিক্যাল ভার্ব কল। আচ্ছা, এই কলটা শ্যাল নামক মডেল ভার্বের পরে বসছে, সুতরাং এর বেস ফর্মে থাকবে। তাহলে আই শ্যাল কল। এরপরে আমরা কি করব? এই যে ডিরেক্ট অবজেক্টটা লিখে দেব। একটা অবজেক্ট থাকলে সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, ডিরেক্ট অবজেক্ট। আই শ্যাল কল ইউ। আচ্ছা, এরপরে আমরা আগামীকাল এর ইংলিশটা লিখে দেব, TUMO ডাবল ROW, আই শ্যাল কল ইউ টুমোরো। 6 নম্বর এক্সাম্পল, এই
নদীটির উপরে একটি ব্রিজ নির্মাণ করা হবে। আচ্ছা, এই নদীটির উপরে একটি ব্রিজ নির্মাণ করা হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটি ব্রিজ, কারণ এই একটি ব্রিজ সম্পর্কেই বলা হচ্ছে। নির্মাণ করা হবে, আচ্ছা নির্মাণ করা হবে, এটা হচ্ছে আমাদের প্রেডিকেটর। আচ্ছা, এই নদীটির উপরে, এটা একটা প্লেস বোঝাচ্ছে, সুতরাং এটা অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাডজাঙ্ক্ট পার্ট। আমাদের প্রথমে কি করতে হবে? সাবজেক্টের ইংরেজি লিখতে হবে, তারপর প্রেডিকেটরের ইংরেজি লিখতে হবে, এবং ফাইনালি প্লেসের ইংরেজি লিখতে হবে। এখন দেখো, এই প্রেডিকেটর লেখার আগে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মুড আর একটা হচ্ছে টেন্স। তো এখানে দেখো, নির্মাণ করা হবে, একটি ব্রিজ নির্মাণ করা হবে। এখানে অবশ্যই আমাদের ব্রিজ নিজে নিজেকে নির্মাণ করবে না, তার মানে এদের রিলেশনশিপ হবে প্যাসিভ। এখানে রিলেশনশিপ হবে প্যাসিভ। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এটা কি প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার, তাহলে এটা ভবিষ্যতে হবে, তার মানে ফিউচার। এটা কি কন্টিনিউয়াস? না, কন্টিনিউয়াস না, তাহলে অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। এটা কি পারফেক্ট? না, পারফেক্ট না, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এমনটাও বোঝায়নি, আবার দুইটা কাজের তুলনাও করেনি। তাহলে এটা কন্টিনিউয়াস না, পারফেক্ট না, পারফেক্ট কন্টিনিউয়াস না, অনির্দিষ্ট, অর্থাৎ ইনডিফিনিট। তাহলে ফলাফল হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমাদের আগের সেন্টেন্স আর এইটার মধ্যে শুধু পার্থক্য ছিল অ্যাক্টিভ এবং প্যাসিভগত পার্থক্য। আচ্ছা, এখন আসি, আমরা সাবজেক্ট থেকে শুরু করি। আ ব্রিজ, আ ব্রিজ। আচ্ছা, সেন্টেন্সের সাবজেক্ট হয়েছে, প্রেডিকেটর লেখার আগে অবশ্যই আমাদের মুড এবং টেন্সের উপর থেকে অক্সিলারি পার্টটা ক্লিয়ার করে নিতে হবে। এটা যেহেতু ফিউচার, তাহলে ফিউচার মার্কার শ্যাল বা উইল আসবে, ব্রিজের পর অবশ্যই উইল হবে। আ ব্রিজ উইল। আচ্ছা, এটা যেহেতু ইনডিফিনিট, তাহলে ইনডিফিনিট মার্কার কোনো কিছু নাই, কিন্তু এটা প্যাসিভ, প্যাসিভ মার্কার একটা বি আসবে। আ ব্রিজ উইল বি। আচ্ছা, উইল এর পরে কোনো ভার্বের বেস ফর্মে থাকবে, অর্থাৎ বিটা বি থাকবে। এরপরে আসি আমরা লেক্সিক্যাল বা মেইন ভার্ব, বিল্ড, বিইউআই এল ডি, বিল্ড। আচ্ছা, আমরা জানি প্যাসিভ টেন্সে অক্সিলারি ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব সবসময় ভি থ্রি ফরম্যাটে থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। তাহলে এই বিল্ডটা বিল্ড হয়ে যাবে। আ ব্রিজ উইল বি বিল্ট, নদীটির উপরে বোঝাতে ওভার দ্য রিভার, ওভার দ্য রিভার। এইটা হয়ে গেল আমাদের এই বাংলা বাক্যটির ইংরেজি। তাহলে আশা করি ইনডিফিনিট টেন্সগত যে অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। চলো এখন আমরা কন্টিনিউয়াস গুলা দেখে নেই। সে এখন টিভি দেখতেছে। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সে, হি বা সি। আচ্ছা, এবার সি দিব, তাছাড়া মেয়েরা আবার রাগ করবে যে স্যার আপনি শুধু হি লিখতেছেন। সি, টিভি, এটা আরেকটা নাউন যেটা সি থেকে আলাদা, সুতরাং কমপ্লিমেন্ট। দেখতেছে, এটা ভার্ব বা প্রেডিকেটের অংশ। এখন এটা আমাদের অ্যাডজাঙ্ক্ট, যেটা টাইম বাচক অংশ। এখানে দেখো, আমরা যদি এদের ভিতরে রিলেশনশিপ দেখি, অর্থাৎ এই দেখার কাজটা সে নিজেই করতেছে, সুতরাং এটা অ্যাক্টিভ। আচ্ছা, এখানে টেন্সের বিষয়টা যদি আমরা খেয়াল করি,
যে এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, তাহলে প্রথম বড় ভাগ হবে প্রেজেন্ট। আচ্ছা, এটা কি চলমান? হ্যাঁ, চলমান। তাহলে চলমান হলে আমাদের একটা বিষয় খেয়াল করে দেখতে হবে এর সাথে কোনো সময়সীমা আছে কিনা, অর্থাৎ বাংলা বাক্যে ধরিয়া বা যাবত জাতীয় কোনো অংশ আছে কিনা। ফলাফল হচ্ছে নাই, তাহলে এটা কন্টিনিউয়াস। আলটিমেট ফলাফল হলো আমাদের প্রেডিকেটরটা অ্যাক্টিভ মোডে আছে এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, সে এখন টিভি দেখতেছে, আমরা সেন্টেন্সের সাবজেক্ট লিখলাম শি, এটা যেহেতু কন্টিনিউয়াস তাই কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মার্কার বি নিয়ে আসবো, সেটা ইজ হয়ে যাবে যেহেতু প্রেজেন্ট টেন্স। শি ইজ, এরপরে আমরা আনবো ওয়াস নামক লেক্সিক্যাল ভার্ব। আচ্ছা, এটাই বি ভার্বের প্রভাবে ওয়াশিং হয়ে যাবে, তাহলে শি ইজ ওয়াশিং টিভি, টেলিভিশন। আচ্ছা, নাও, তাহলে সে এখন টিভি দেখতেছে। তো আশা করি তোমরা এই ইংরেজিটা বুঝতে পারছো। নেক্সট এক্সাম্পলটা দেখো, রাস্তাটি এখন মেরামত করা হচ্ছে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাস্তাটি, এখনটা অ্যাডভার্ব অফ টাইম, মেরামত করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রেডিকেটর বা ভার্ব পার্ট। আচ্ছা, এখানে দেখো আমরা যদি মুডের কথা চিন্তা করি, রাস্তাটা কি নিজে নিজেরে মেরামত করতেছে? অ্যান্সার হচ্ছে না, সুতরাং এদের রিলেশনশিপ হবে প্যাসিভ। আচ্ছা, এখন যদি আমরা টেন্স আইডেন্টিফাই করি, তাহলে এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, এর কোন বড় অংশ পড়ে? অবশ্যই প্রেজেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এই কাজ কি চলমান? হ্যাঁ, চলমান। এর সাথে কি সময়সীমা আছে? না, সময়সীমা নাই, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন চলো আমরা রাস্তাটির ইংলিশ লিখে নেই। প্রথমে যেহেতু সাবজেক্ট লিখতে হবে, দা রোড। আচ্ছা, এরপর আসি আমরা প্রেডিকেটের অংশে। প্রেডিকেটের অংশে প্রথমে আমাদের অক্সিলারি ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস মার্কার হচ্ছে বি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য বিটা ইজ হয়ে যাবে, দ্য রোড ইজ। আচ্ছা, এটা যেহেতু প্যাসিভ, তাহলে একটা প্যাসিভ মার্কার বি আসবে। এই বিটা এই যে আমাদের কন্টিনিউয়াস মার্কার বি এর প্রভাবে, অর্থাৎ বি এর পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, সেই অনুযায়ী এইটা বিং হয়ে যাবে, দ্য রোড ইজ বিং। এরপরে আসবে আমাদের লেক্সিক্যাল বা মেইন ভার্ব রিপেয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্যাসিভ টাক্সারে আমাদের লেক্সিক্যাল ভার্ব সবসময়ই V3 ফরম্যাটে থাকে, তাহলে এটা কি হবে? দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। এটা আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন দেখছিলাম যে একটা সেন্টেন্স হতে পারে সাবজেক্ট প্লাস ভিপি, অর্থাৎ ভার্ব ইন দা প্যাসিভ। একটা বিষয় খেয়াল করে দেখো, এই ধরনের সেন্টেন্সের নেগেটিভ করা খুবই সহজ। অর্থাৎ আমরা যদি বলি সে এখন টিভি দেখতেছে না, তাহলে এখানে প্রথম অক্সিলারির পরে শুধু নট বসালেই হবে। শি ইজ নট ওয়াচিং টিভি নাও, রাস্তাটি এখন মেরামত করা হচ্ছে না, তাহলে এখানে দ্য রোড ইজ নট, প্রথম অক্সিলারির পরে একটা নট বসালেই হবে, দ্য রোড ইজ নট বিং রিপেয়ার্ড। তো চলো আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস দেখে আসি। তারা গতকাল বিকেলে ক্রিকেট খেলতেছিল। আচ্ছা, তো তারা গতকাল বিকেলে ক্রিকেট খেলতেছিল, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে তারা, গতকাল বিকেলে এটা অ্যাডজাঙ্ক্ট,
যেটা অ্যাডভার্ব অফ টাইম, ক্রিকেট একটা নাউন, সুতরাং কমপ্লিমেন্ট, তারা এবং ক্রিকেট পরস্পর আলাদা, সুতরাং ডিরেক্ট অবজেক্ট, খেলতেছিল। তো এটা আমাদের প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট। তো আমরা সেন্টেন্সের সাবজেক্ট পাইছি, প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট পাইছি, কমপ্লিমেন্ট বা ডিরেক্ট অবজেক্ট পাইছি, এরপর অ্যাডজাঙ্ক্ট পাইছি। তো এখানে দেখো, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই প্রেডিকেটর লেখার আগে আমাদের মুড এবং টেন্স আইডেন্টিফাই করতে হবে। খেলতেছিল, খেলার কাজটা কি সাবজেক্ট নিজেই করতেছিল, তারাই করতেছিল? হ্যাঁ, তারাই করতেছিল। তাহলে এখানে আমরা দেখতেছি অ্যাক্টিভ রিলেশনশিপ। আচ্ছা, এখন খেলতেছিল এটা টেন্স আইডেন্টিফাই করি। তুমি কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার, কোন বড় ভাগের মধ্যে পড়ো? অবশ্যই ল আছে, এটা থেকেও বোঝা যাচ্ছে যে এটা পাস্ট, মানে অতীতে খেলতেছিল। আচ্ছা, তুমি কি চলমান? হ্যাঁ, চলমান। তোমার কি ডিউরেশন বা সময়সীমা আছে? না, ডিউরেশন বা সময়সীমা নাই, অথবা কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে সেটাও বলা নাই। সুতরাং ফলাফল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যারা টেন্সের উপরের প্রথম লেকচারটা দেখছো তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারতেছো যে আমরা কিভাবে আইডেন্টিফাই করতেছি। আচ্ছা, এখন আমরা আসি প্রথমে সাবজেক্টের ইংরেজি লিখবো, তারা। তাহলে দে। আচ্ছা, খেলতেছিল, এটা লেখার আগে আমাদের খেয়াল করতে হবে এটা কোন টেন্স। এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব বি। এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়ার হয়ে যাবে, দে ওয়ার। এরপরে আসবে আমাদের মূল ভার্ব প্লে, এটা এই বি ভার্বের প্রভাবে প্লেইং হয়ে যাবে, দে ওয়ার প্লেইং। এরপরে কি করতে হবে? ক্রিকেট, প্রেডিকেট ডিরেক্ট অবজেক্টটা লিখতে হবে, দে ওয়ার প্লেইং ক্রিকেট গতকাল বিকেলে। তাহলে ইয়েস্টারডে আফটারনুন। এই ফ্রেজের হেড ওয়ার্ড হচ্ছে আফটারনুন। কোন আফটারনুন? ইয়েস্টারডে আফটারনুন, মানে গতকালের যে আফটারনুন। তাহলে তারা গতকাল বিকেলে ক্রিকেট খেলতেছিল। এই ধরনের সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করি, অর্থাৎ আমরা যদি বলি তারা গতকাল ক্রিকেট খেলতেছিল না, তাহলে কি হবে? এই যে ওয়ার এর পরে শুধু নট বসবে, বাদ বাকি সকল বিষয় ঠিকই থাকবে। এটাকে যদি আমরা ইয়েস নো কোশ্চেনে কনভার্ট করি তাহলে কি করতে হবে? তাহলে এই যে ওয়ারটাকে তুলে শুধু সাবজেক্টের সামনে বসাতে হবে, ওয়ার দে। এরপরে একটা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। তো আশা করি মোটামুটি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে অবশ্য নট থাকলে, আর নট না থাকলে were they playing cricket yesterday? আচ্ছা, এই বিষয়গুলো আমাদের ট্রান্সফরমেশনের বিষয়, যেগুলো আমরা ট্রান্সফরমেশনের সময় আলোচনা করব। এবার 10 নাম্বার এক্সাম্পল দেখো, আমি যখন বাড়িতে এসেছিলাম তখন ডিনার রান্না হচ্ছিল। আচ্ছা, এই সেন্টেন্সে দেখো দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে আমার বাড়িতে আসা আর একটা হচ্ছে ডিনার রান্না করা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করা। তো এখানে ডিনার রান্না হচ্ছিল, এটা আমাদের মেইন ক্লজ। আচ্ছা, আমি যখন বাড়িতে এসেছিলাম, এইটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? কারণ মেইন ক্লজের কাজটা কখন হয়েছে সেটার কথা বলতেছে, অর্থাৎ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আচ্ছা, ডিনার রান্না হচ্ছিল, অতীতেই হচ্ছিল, তার মানে এটা হবে আমাদের পাস্ট। আচ্ছা, ডিনার তো নিজে নিজের রান্না করেন,
আচ্ছা, এটা হচ্ছিল মানে চলমান, তাহলে এটা টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ডিনার কি নিজে নিজেরে রান্না করছে? না, নিজে নিজেরে রান্না করেনি, তাহলে এটা মুড হবে প্যাসিভ। আচ্ছা, এই ক্লজে আসি, যেটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা তোমরা ফ্রেজ ক্লজ যারা পড়ছো খুব ভালোভাবে বুঝতে পারতেছো। আচ্ছা, আমি এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, এসেছিলাম এটা হচ্ছে প্রেডিকেটর, আর বাড়িতে এটা হচ্ছে অ্যাডজাঙ্ক। তাহলে এখন দেখি এই প্রেডিকেটরের টেন্সটা কিরকম। এসেছিলাম, অতীতে এসেছিলাম, তার মানে পাস্ট। আচ্ছা, এটা চলমান ছিল না, চলমান ছিল না। আচ্ছা, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। আমি যখন বাড়িতে এসেছিলাম তখন ডিনার রান্না হচ্ছিল। আচ্ছা, যদিও বাংলা বাক্যে আমরা যখন তখন বলতেছি, ইংরেজিতে আমরা শুধুমাত্র একটা সাবঅর্ডিনেট কনজাংশন ওয়েন ইউজ করলেই হবে, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট কনজাংশনে যখন তখনের মিনিং দিবে। তো চলো আমরা এর ইংরেজিটা লিখি। ডিনার রান্না হচ্ছিল মেইন ক্লজ, তাহলে এটার ইংরেজি আগে লিখি। প্রথমে সাবজেক্ট লিখলাম ডিনার। আচ্ছা, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা কন্টিনিউয়াস মার্কার বি লিখলাম। ডিনার ওয়াজ। আচ্ছা, এটা যেহেতু প্যাসিভ, তাহলে আমরা প্যাসিভ মার্কার বি নিয়ে আসলাম, যে এটাই ওয়াজ এর প্রভাবে বিন হয়ে গেল। ডিনার ওয়াজ বিন। এরপর আমরা কুক নামক ভার্ব নিয়ে আসলাম, যার মানে হচ্ছে রান্না করা তা বা রান্না হওয়া। তাহলে ডিনার ওয়াজ বিং কুক, এই মেইন ভার্বটা প্যাসিভ হওয়ার জন্য কুকড হয়ে যাবে। ডিনার ওয়াজ বিং কুকড। এরপরে আমাদের দ্বিতীয় ক্লজ লিখতে হবে, মানে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অবশ্যই মাঝখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন ওয়েন লাগবে। ডিনার ওয়াজ বিং কুকড ওয়েন। এরপরে আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্ট লিখতেছি আই। আচ্ছা, এরপর আসার ইংরেজি পাস্ট ইনডিফিনিট, তাহলে কামের পাস্ট ইনডিফিনিট হবে কেম। এটা যেহেতু ইনডিফিনিট টেন্স, তাহলে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। কোথায় এসেছিলাম? হোম। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে ডিনার ওয়াজ বিং কুকড ওয়েন আই কেম হোম। এটা নেগেটিভ করতে চাইলে এই প্রথম অক্সিলারি ওয়াজ এর পরে শুধু একটা নট বসালেই হবে। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ করতে চাইলে আমাদের এই ওয়াজটাকে সামনে দিলেই হবে। ওয়াজ ডিনার বিং কুকড ওয়েন আই কেম হোম। তো আশা করি তোমরা এই যে পাস্ট কন্টিনিউয়াসের যে টাক্সার, এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। 11 নম্বর এক্সাম্পল। সে চট্টগ্রামে ভ্রমণ বা ট্রাভেল করতে থাকবে। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ভ্রমণ করতে থাকবে এটা হচ্ছে প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট। কোথায় ভ্রমণ করতে থাকবে? চট্টগ্রামে। তাহলে এটা প্লেস, যেটা আমাদের অ্যাডজাঙ্ক। তাহলে সাবজেক্ট পাইছি, প্রেডিকেটর পাইছি, অ্যাডজাঙ্ক পাইছি। এদের সিরিয়ালি লিখে দিলেই হলো, কিন্তু লিখে দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রেডিকেটরের টেন্স এবং মুড আইডেন্টিফাই করতে হবে। সে চট্টগ্রামে ভ্রমণ করতে থাকবে। আচ্ছা, এটা দেখো তো ভ্রমণ করার কাজটা কি সাবজেক্ট নিজে করবে? হ্যাঁ, সাবজেক্ট নিজে করবে, সুতরাং এটা অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে দেখো এটা কি প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার। এটা কি বর্তমানে ভ্রমণ করতেছে? না। এটা কি অতীতে ভ্রমণ করছে? না। এটা কি ভবিষ্যতে ভ্রমণ করবে? হ্যাঁ। তাহলে বড় পাঠের মধ্যে পড়তেছে ফিউচার। এটা কি ভ্রমণ করার কাজ চলতে থাকবে? হ্যাঁ, চলতে থাকবে। এর সাথে কি সময়সীমা? তাহলে কন্টিনিউয়াস। এর সাথে কি সময়সীমা আছে? না। তাহলে এটা কোনোভাবেই পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। ফলাফল হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমাদের এটা ট্রান্সলেশনের জন্য রেডি হয়ে গেছে। সে মানে হি,
এরপর দেখো এটা যেহেতু ফিউচার, তাহলে আমরা অবশ্যই ফিউচার মার্কার শ্যাল বা উইল আনবো, হির পরে উইল বসবে। আচ্ছা, এটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস মার্কার বি আনবো। এই বিটা উইল নামক মডেল ভার্বের প্রভাবে বি থেকে যাবে, তাহলে হি উইল বি। এরপরে আসবে আমাদের মূল ভার্ব ট্রাভেল। এই ট্রাভেলটা বি ভার্বের প্রভাবে এবং কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ট্রাভেলিং হয়ে যাবে। হি উইল বি ট্রাভেলিং, কোথায়? টু চট্টগ্রাম। হি উইল বি ট্রাভেলিং টু চট্টগ্রাম। তাহলে এটা আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, উইল বি ট্রাভেলিং প্রেডিকেটর, টু চট্টগ্রাম এটা অ্যাডজাঙ্ক্ট, যেটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। এটা নেগেটিভ করতে গেলে প্রথম অক্সিলারির পরে শুধু নট বসালেই হবে। এটা ইয়েস নো করতে গেলে প্রথম অক্সিলারিকে সামনে নিয়ে আসতে হবে এবং শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন দিতে হবে যদি আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করতে যাই। সেটা অবশ্যই আমাদের ট্রান্সলেশনের বিষয়, এটা টেন্সের বিষয় নয়। নেক্সট এক্সাম্পল, সেই সময় ডকুমেন্টস গুলি চেক হতে থাকবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ডকুমেন্ট গুলি, আর চেক হতে থাকবে এটা হচ্ছে প্রেডিকেটর, আর সেই সময় হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সুতরাং এটা অ্যাডজাঙ্ক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর প্রেডিকেটর, তারপর অ্যাডজাঙ্ক্ট। এখন চলো আমরা একটু টেস্ট করি। ডকুমেন্টস গুলো কি নিজে নিজেরে চেক করবে? অ্যান্সার না, ডকুমেন্টস অন্য কেউ চেক করবে। আমরা হিউম্যান বিং, মানুষরা বা অফিসাররা চেক করব। সুতরাং মুড হচ্ছে প্যাসিভ। এখন টেন্স আইডেন্টিফাই করা, চেক হতে থাকবে, এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? এটা অবশ্যই ফিউচার। এটা কি চলমান? হ্যাঁ চলমান। এর সাথে কি কোনো সময়সীমা আছে? না, কোনো সময়সীমা নাই। সুতরাং ফলাফল হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন চলো আমরা ইংরেজিতে লিখি। এখানে আমরা সেন্টেন্সের সাবজেক্ট লিখলাম দ্য ডকুমেন্টস। আচ্ছা, এরপরে আমরা দেখি এটা ফিউচার, তাহলে ফিউচার মার্কার শ্যাল বা উইল আসবে, তাহলে এখানে উইল হবে, দ্য ডকুমেন্টস উইল। আচ্ছা, এরপরে আমরা দেখলাম এটা কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস মার্কার বি আসবে, যেটা উইলের প্রভাবে বি থেকে যাবে, কারণ আমরা জানি মডেল ভার্বের পরে কোনো ভার্বের বেস ফর্ম বসে। এটা যেহেতু প্যাসিভ, তাহলে একটা প্যাসিভ মার্কার বি আসবে। এই প্যাসিভ মার্কার বিটা কন্টিনিউয়াস মার্কার বি এর প্রভাবে বিং হয়ে যাবে, কারণ আমরা জানি বি ভার্বের পরে কোনো ভার্ব বসলে তার সাথে আইএনজি হয়। তাহলে দ্য ডকুমেন্টস উইল বি বিং, এরপরে আসবে আমাদের মূল ভার্ব চেক। তো এই চেকটা যেহেতু এটা মূল ভার্ব, তাহলে ভি থ্রি ফর্মে লিখতে হবে। চেকড কখন? সেই সময়, অ্যাট দ্যাট টাইম। ভাবে একই কথা, এটাকে যদি আমরা ইয়েস নো করতে চাই তাহলে উইলটাকে সামনে নিয়ে আসবো, শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন দিব। এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে উইল এর পরে নট বসাবো। আমরা উইল এর আবার কন্ট্রাক্টেড ফর্ম অনটো বসাতে পারি, যেগুলো আমরা ট্রান্সফরমেশনে বিস্তারিত দেখব। 14 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো। তারা কাজটি শেষ করেছে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে তারা, কাজটি একটা নাউন, সুতরাং কমপ্লিমেন্ট। তারা এবং কাজটি পরস্পর আলাদা, সুতরাং এটা ডিরেক্ট অবজেক্ট।
শেষ করেছে, এটা প্রেডিকেটর। এখন এই প্রেডিকেটরের আগে, এটার ইংরেজি লেখার আগে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই প্রেডিকেটরটার মুড এবং টেন্স আইডেন্টিফাই করতে হবে। মুডের ক্ষেত্রে এই যে শেষ করার কাজটা তারা নিজেরাই করবে, সুতরাং অ্যাক্টিভ মুড। অ্যাক্টিভ। শেষ করেছে, এটা কি প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? এখানে আমাদের স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে এটা পাস্ট, যেহেতু অলরেডি আগে শেষ হয়ে গেছে। কিন্তু এই যে ইয়াসি ইয়াসি ইয়াসেন থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটু আগের পাস্ট। তাই একটু আগের পাস্ট মানেই এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের কাজগুলো অতীতেই হয়, কিন্তু একটু আগে হয়। আলটিমেট ফলাফল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। বাংলা ক্রিয়ার শেষে যেটা আমাদের সিন থাকে সেটা হচ্ছে ইয়াসি ইয়াসা ইয়াসেন। ইংরেজির ক্ষেত্রে আমাদের যেটা হয়, ইংরেজির ক্ষেত্রে আমরা জেনারেল প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে অবশ্যই তাদের পারফেক্ট মার্কার হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। ইংরেজি বাক্য খুব সহজেই বুঝতে পারবো। তো তারা কাজটি শেষ করেছে, চলো এর ইংরেজি লিখি। তারা, দে। এরপরে শেষ করেছে, এটা অ্যাক্টিভ মুড, কোনো স্পেশাল ভার্ব নাই। এখন প্রথমে আমরা টেন্সের দিকে দেখি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ আসবে, দে এর পরে অবশ্যই হ্যাভ বসবে, দে হ্যাভ। এরপরে আমাদের মূল ভার্ব কমপ্লিট বা ফিনিশ, তাহলে আমরা যদি কমপ্লিট লিখি তাহলে দে হ্যাভ কমপ্লিট। এই কমপ্লিটটা হ্যাভ এর প্রভাবে ইডি যুক্ত হয়ে যাবে, কমপ্লিটেড। দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক। অনেক সময় দেখবা যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভ ফর্ম, এটা একটু আমাদের টেন্স আইডেন্টিফাইয়ে সমস্যা তৈরি করে, কারণ ওইখানে আমরা ইয়াসি ইয়াসা ইয়াসেন এগুলা পাই না। যেমন সে হোমওয়ার্ক করেনি। এই ধরনের নেগেটিভ সেন্টেন্সে আমরা যেটা খেয়াল করব, এর পজিটিভটা চিন্তা করব, অর্থাৎ হ্যাঁ বোধকটা কি হবে, করেছে। তো এই করেছে ধরে আমরা টেন্স আইডেন্টিফাই করব। তো করেছে ধরে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্ট লিখে দিলাম, হি অথবা শি, দুইজনকেই রাখলাম। ইংরেজিতে বন্ধনীর মধ্যে কোনো কিছু রাখা মানে অপশনাল এলিমেন্ট, অর্থাৎ একবার ধরে পড়তে হবে, একবার ছাড়া পড়তে হবে। এটাকে একবার হি পড়তে হবে, একবার শি পড়তে হবে। তাহলে হি অর শি। আচ্ছা, এরপরে আমরা টেন্স অনুযায়ী কি করব, অক্সিলারি ভার্ব লিখব। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে হ্যাজ হবে, হি হ্যাজ। এটা যেহেতু নেগেটিভ, তাহলে একটা নট আসবে। প্রথম অক্সিলারির কাজ শেষ। এরপরে এইটার আমাদের অ্যাক্টিভ ফর্ম আর কোনো ভার্ব নাই, আসবে মেইন ভার্ব ফিনিশ। এই ফিনিশটা হ্যাজের প্রভাবে ফিনিশড হয়ে যাবে। তাহলে she or he has not finished his or her homework. আশা করি এই বিষয়টাও তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। চলো আমরা 15 নাম্বার এক্সাম্পলটা দেখে নেই। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাহলে ইয়াসি ইয়াসা ইয়াসেন থেকে আমরা বুঝতে পারতেছি এটা বর্তমান থেকে একটু আগের কাজ, সুতরাং এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এর টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এখানে দেখো তো, বইটা কি নিজে নিজেরে প্রকাশ করছে? না,
অন্য কেউ, পাবলিশাররা, রাইটার, আমরা হিউম্যান বিংরা প্রকাশ করছি। সুতরাং রিলেশনশিপ হচ্ছে প্যাসিভ রিলেশনশিপ। আচ্ছা, এখানে বইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং সম্প্রতিটা হচ্ছে টাইম মার্কার বা অ্যাডজাঙ্ক্ট, আর এটা প্রেডিকেটর। তো এই সেন্টেন্সের যদি আমরা ইংরেজি লিখি, প্রথমে সাবজেক্ট লিখবো বইটি, দ্য বুক। এরপরে আমরা এটা যদি টেন্স লিখি তাহলে এটা পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ অথবা হ্যাজ আসবে। এটা যেহেতু বুক থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ হবে, দা বুক হ্যাজ। এটা যেহেতু প্যাসিভ তাই প্যাসিভ মার্কার বি আসবে, এই বিটা হ্যাজের প্রভাবে বিন হবে, দা বুক হ্যাজ বিন। এরপরে আসবে আমাদের লেক্সিক্যাল ভার্ব পাবলিশ। আমরা তো জানি প্যাসিভ টেন্সের লেক্সিক্যাল ভার্ব সবসময় ভি3 হয়, তাহলে পাবলিশড হবে। আর এরপরে আমরা সম্প্রতির ইংরেজি লিখে দিব রিসেন্টলি। নেগেটিভ করতে হলে প্রথম অক্সিলারির পরে নট বসাবো, ইয়েস নো করতে হলে হ্যাশটাকে সামনে নিয়ে যাব, পরে একটা ইন্টারোগেটিভ সাইন দেব। তো আশা করি তোমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্যাসিভ টেন্স এইটা বুঝতে পারছো।